জি বুলেট প্ল্যাটফর্মে আসছে সৃজলা গুহ ও সপ্তর্ষি মল্লিক অভিনীত নতুন সিরিজ টাইপরাইটার। জি প্ল্যাটফর্মে বুলেট ভারতের প্রথম মাইক্রো ড্রামা অ্যাপ। নতুন বছরের নতুন কাজ থেকে ব্যক্তিগত জীবন সমস্ত কিছু নিয়ে আড্ডায় মাতলেন সপ্তর্ষি। দেখুন। কেটিভি বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি অনুষ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জানি নতুন বছর মানে নতুন কাজ, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সপ্তর্ষিদা, তার সঙ্গে নতুন কাজ এবং নতুন প্ল্যাটফর্ম জি বুলেট, সঙ্গে টাইপরাইটার। একটু বলো নতুন কাজ কি বিষয়, মানে ছবিটা টাইপরাইটার মানে যতদূর বুঝতে হচ্ছে একদম পুরনো কোনো দিনের বিষয় কি ফিরে পেতে চলেছি আমরা? টাইপরাইটারের একটা বড় ভূমিকা আছে। তুমি যেটা বললে নতুন কাজ, তো ডেফিনেটলি, তবে অভিজ্ঞতাটা নতুন, কারণ আমি এর আগে যে এটাকে তথাকথিতভাবে বলা হচ্ছে মিনি সিরিজ, জি বুলেট নতুন একটি অ্যাপ বেরিয়েছে, সেখানে আমাদের এই সিরিজটি দেখানো হবে। সিরিজটির নাম টাইপরাইটার। তো আমার মনে হচ্ছিল কাজটা খুব চ্যালেঞ্জিং, কারণ এক একটা এপিসোডের সময়সীমা হচ্ছে 1 মিনিট এবং 60খানা এপিসোড থাকবে। তো 1 মিনিটের মধ্যে গল্প বলা, তাতে অভিনয় করা এবং ডিরেকশন দেওয়া, পুরোটা বেশ কঠিন, কারণ সময়টা খুবই কম এবং এটা রিল ফরম্যাটে দেখা যাবে। তো যেহেতু এটা ছোট স্ক্রিনে দেখা যাচ্ছে, সেখানে আমার অভিব্যক্তি কতটা হবে, গল্প ধরে রাখার জন্য ফ্রিজ পয়েন্ট এমন একটা কিছু করতে হবে যাতে পরের এপিসোডটা লোকে দেখেন। তো সেটা বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমরা সকলে হই হই করে কাজ করেছি। রাজদীপ দা ডিরেকশন দিয়েছে, স্টুডিও ব্লটিং পেপারের প্রোডাকশন। তো নতুন বছর 3টে কাজের মধ্যে একটা রিলিজ করছে, খুবই ভালো লাগছে। এর সাথে স্টুডিও ব্লটিং পেপারের মন মানে না রিলিজ করছে, তো সেটাও খুব ভালো। আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। আচ্ছা, একটা বিষয় আমরা জানি এই সময় দাঁড়িয়ে কিন্তু মানুষের ধৈর্য কমে যাচ্ছে, মানে লং টার্মে দেখার থেকে মানুষ 60 সেকেন্ড সেই রিলের জায়গাটা ফরম্যাটটা অনেকে চলে এসেছে। তোমার সেইটা মাথায় রেখেই কি এই 1 মিনিটের বিষয়টাকে নিয়ে আসা? দেখো, আমারও প্রথমে যেটা বললে, আমারও প্রথমে মনে হচ্ছিল যে 1 মিনিটে আমি কি করে একটা গল্প বলবো, কিন্তু অডিয়েন্স যদি চেয়ে থাকেন, সেটাকে তো কেটার করা আমাদের দায়িত্ব। এবার আমার মনে হয় এটা হলে অন্যগুলো হবে না সেটা নয়। বড় ফরম্যাটে সিনেমা সারা জীবন ছিল, সারা জীবন থাকবে। টেলিভিশন, সিরিজ, সব কিছুরই ভূমিকা আছে। আমার মনে হয় দর্শককে অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে, আমরা সময় অনুসারে কখন কোথায় আছি। যেন আমার খুব বড় প্রশ্ন ছিল, এটা কখন দেখেন লোকেরা। তখন বলা হলো ওয়েটিং পিরিয়ডে নাকি খুব হিট। মানে ধরো আমি বাসের জন্য ওয়েট করছি, বা আমি ফ্লাইটের জন্য ওয়েট করছি, বা ট্রেনের জন্য, তো তখন আমি একটা গোটা 2 ঘন্টার সিনেমা হয়তো দেখতে পাবো না, আমি এটা 1 ঘন্টার সিরিজ দেখে নিতে পারি। তো সেইটা আর কি বিভিন্ন সময় মানুষকে কেটার করা, কখন কে কি দেখতে চান সেই অনুসারে মানুষ চুজ করবেন। কিন্তু এটা কিন্তু কোথাও একটা খারাপ, কারণ মানে আমি বলছি না এই সিরিজের ক্ষেত্রে, তবে মানুষের যে ধৈর্য কমে যাওয়া, 60 সেকেন্ডসে নিজেকে রেস্ট্রিক্ট করে দেওয়া, এটা কিন্তু উইথ টাইম আমার মনে হয় আরও কমতে থাকবে, কারণ মানুষের ধৈর্য, শোনার ধৈর্য খুব কমে যাচ্ছে। সেটা তো যবে থেকে মোবাইল এসেছে, পোস্ট 2000 যারা জন্মেছেন, তাদের তো সত্যিই ধরো বিকেলবেলা খেলতে যাওয়া কিংবা ইম্যাজিনেশনের আগেই তো আমি পিকচার দেখে ফেলছি। ছোটোবেলায় যখন অরণ্যদেব বা টিনটিন পড়েছিলাম, তখন কিন্তু প্রথম ওই টিনটিনকে এরকম দেখতে, সেটা বইয়ে ওরম, তার আগে কিন্তু যে উপন্যাস বা গল্প পড়েছি, সেখানে কিন্তু চরিত্রগুলো কীরকম দেখতে হবে সেগুলো আমার মাথায় আমরা কল্পনা করতাম। কমিক্স যখন প্রথম পেলাম, তখন দেখলাম ও আচ্ছা, তার মানে টিনটিনকে এরকমই দেখতে। এখন তো বিষয়টা ধরো ইমাজিনেশন করার আগেই তোমার কাছে একটা ছবি চলে আসছে, ফলে সেটা তো একটা অসুবিধা আছেই। সে কারণে বই পড়া অনেকটা কমে গেছে। কিন্তু আমি বলছি যে যারা করার, এখন কিন্তু আবার সেই সময়টা এসেছে যে আমরা বুঝতে পেরেছি এটা আমাদের অসুবিধা, এবার সেটাকে শুধরে নেওয়ার সময়। সেইটা কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে। সব কিছু তো একটা এন্ড হয়। আমরা যে ধরো সময়, আমাদের মোবাইল স্ক্রিন টাইম আমাদের কত হবে, এখন কিন্তু মোবাইলই আমাদের বলে দেয়। কেউ যদি কনসিয়াসলি চাই আমরা যে আমি স্ক্রিন টাইমটাকে বলবো যে না, আমার স্ক্রিন টাইম কত হলো দেখি, কালকে আমি কম করব। তো সেইটা কিন্তু, সেই বোধটা আস্তে আস্তে আসছে আমাদের, যে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না, তাহলে আমাদের জোর করে কনসেন্ট্রেট করতে হবে। যে জোর করে কনসেন্ট্রেট করা, সেখান থেকে কি কোথাও মনে হয় যে মানুষ আসছে, কাজ করছে ঠিকই, তবে হয়তো ওই সেই জায়গাটার মধ্যে বেশিক্ষণ থাকতে পারছে না। ভীষণ ফ্লাকচুয়েটিং মাইন্ড, যে আজকে এখানে, কালকে ওখানে, কালকে হয়তো নিজের কিছু খুলে বসা, হয়তো নিজের প্রচেষ্টা ইজ অলওয়েজ গুড, বাট সেখান থেকে এই যে একটা শিফট অফ মাইন্ড, যে আজকে এখানে তো কালকে, মানে এটাও কি তোমার মনে হয় কনসেন্ট্রেশনের অভাব? দেখো, আমার প্রথম কথা মনে হয় একটু আগেই বলছিলাম আমি, সেটা হচ্ছে যে শিল্পের ক্ষেত্রে, দেখো সব সেক্টরের কথা আমি বলতে পারবো না, বিশেষ করে চাকরি যারা করেন, যারা বিভিন্ন অর্থ উপার্জনের জন্য কাজ করে থাকেন, সেটাকে সবসময় যে খুব ভালোবাসা যায় সেটা তো সম্ভব নয়। কিন্তু কিন্তু শিল্পের ক্ষেত্রে আমি বলবো খুব বড় ভূমিকা হচ্ছে যে আমাকে শিল্প আদৌ আনন্দ দিচ্ছে কিনা। যদি আনন্দটা থাকে, তাহলে কিন্তু বাকি সব কিছুর সাথে তুমি লড়াই করতে পারবে।
তখন এমনি এমনি তোমার কনসেন্ট্রেট করতে ইচ্ছে করবে। কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছে যে শিল্পের ক্ষেত্রেও আমাদের ওইটা চলে এসেছে যে এটা করে আমি কি পেতে পারি, সেইটা ডিফিকাল্ট। কারণ সত্যি সত্যি যে ছেলেটা ধরো ছোটোবেলায় যখন আমাদের বাঙালি পরিবারে এখনও কাউকে গান শেখানো হয় বা নাচ শেখানো হয়, তখন কিন্তু একটা ফর্ম শিখবে বাচ্চাটা, এবং ওটা ওর একটা অ্যাক্টিভিটি হলো এবং আনন্দ হলো। নাচলে যে ঘাম ঝরে, কাইন্ড অফ এক্সারসাইজ এবং মনের আনন্দ ডেফিনেটলি। তো সেটাই কিন্তু একমাত্র ছিল বাঙালি পরিবারে, যে সবাইকে রবীন্দ্রসঙ্গীত ভর্তি করা হতো, আঁকা ভর্তি করা হতো। সেটা হতে পারে, কিন্তু আমি ছোট থেকেই প্রফেশন হবে বলে করানো এটা খুব চাপের ব্যাপার। সেই কারণেই অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা পছন্দের কাজ করছি, সেখানেও আমরা মন দিতে পারছি না। তুমি যেখান থেকে কথাটা বললে, তো সেইটা আমার মনে হয় একটা কনসার্ন। কিন্তু এমনিতে কাজ করার জন্য সত্যি তো আমাদের গতিবেগ বেড়ে গেছে, জীবনের গতিবেগটা তো অনেকটা বেড়ে গেছে। মানুষ সব কিছু প্রচণ্ড ফাস্ট হয়ে গেছে চারিপাশটা। আমরা একটা আঙুলের ডগাতে একটা খাবার বাড়িতে চলে আসে। তো সেখানে শান্ত হয়ে দিনের শেষে ওই জাস্ট যারা আমরা এটা নিয়ে ভাবছি, তারা যদি একটু সময় কাটাতে পারি যে না, দিনের শেষে 10টা মিনিট অন্তত আমি ভাববো যে আজকে আমার পজ মোমেন্ট কোনটা, কোন মুহূর্তটা আমি 1 মিনিট দাঁড়িয়ে থেকে নিঃশ্বাস নিয়ে ভাবতে পারি যে এইটা আমি ঠিক করেছি, এটা ভুল করেছি, ওইটুকুনি আমরা পারি করতে। এই যে পজ মোমেন্ট বলে, সেখান থেকে বলবো সময়, গতিবেগ এবং মডার্নাইজ যে হচ্ছে আমাদের সম্পর্কেও কিন্তু এটা এফেক্ট ফেলছে। যে এত সম্পর্কে ভাঙন, সম্পর্কে বিচ্ছেদ, এটাও কি কোথাও একটা কারণ? কারণ সবাই উই অল আর রানিং সামওয়্যার অ্যান্ড চেজিং আই গেস সামথিং। সেখান থেকে কি কোথাও মনে হয় এটাও একটা সমস্যার কারণ? এটা সমস্যা, এবং তার মানে আরও বড় যেটা কারণ সেটা হচ্ছে আমরা কোথাও গিয়ে মোবাইল আমাদেরকে একা করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া বলো কি গ্যাজেট বলো, এটা আমাদেরকে একা একটা মানে কোনো কিছুর সাথে, ধরো আমার কিন্তু আগে একটা বই লাগতো আমি যখন কোনো ট্রাভেল করতাম, এখন সেটা বা একটা ওয়াকম্যান লাগতো। এখন সেটা ফোনে কিন্তু, এবং ফোনে যে কন্টেন্টটা আমরা দেখছি সেই কন্টেন্টটা অনেক সময় খুব একটা এনরিচিং নয়। অনেক সময়তেই কিন্তু, মানে আমি আমার কথাই বলছি, ধরো অনেক সময়তে আমার মনে হচ্ছে 10 মিনিট দেখার পর যে আমি কেন দেখলাম এই কন্টেন্টগুলো, মানে আমি জাস্ট হয়তো স্ক্রোল করে যাচ্ছি, মানে রাবিশ কন্টেন্ট আর কি। তাও দেখছো। ওটা তো একটা অ্যাডিকশনের মতো, মানে তুমি যে মুহূর্তে দেখছো তুমি আপনিটা করে ফেলছো। এবার জোর করে তুমি যদি নিজেকে না বোঝাও, মানে আমি বলছি সোশ্যাল মিডিয়ায় বা মোবাইলে কিন্তু অনেক ভালো কন্টেন্টও আছে, মানে অনেক দুর্দান্ত ডকুমেন্টারি আছে যেটা আমরা ইউটিউবে গেলে ফ্রিতে দেখতে পারি। প্রচুর ভালো ভালো, মানে আমি যে ওয়াচ মোজো বলে একটা সাইট দেখি, যেখানে বিভিন্ন বিষয়ে অনেক কিছু জানানো হয়, অদ্ভুত অদ্ভুত সিনেমা, সেখানে স্ক্রিপ্ট কী করে হলো। তো আমি বলছি চাইলে আমরা সেটা খুঁজে বার করতে পারি, মানে সবটাই যে খুব খারাপ এটা নয়। কিন্তু ব্যাপারটা হলো অনেক সময়তেই আমাদের মোবাইলও, যেটা ওই সোশ্যাল ডিলেমা বলে সিরিজটা তো নেটফ্লিক্সে দেখিয়েছে, যে মোবাইলও তোমাকে চুজ করে নিচ্ছে যে একে আমি এই কন্টেন্টটা দেবো, ব্যস্ত করে রাখবো, যাতে কোনো ভালো কন্টেন্টে না যায়, যেখানে গিয়ে তাকে মাথা খরচ করতে হচ্ছে। আর সত্যিই তো ধরো মাথার বুদ্ধি খরচ করতে তো পরিশ্রম লাগে, তার বদলে আমি যদি একটা এমনি জিনিসপত্র দেখে যদি সময় কাটিয়ে দিই, আমার ইনিশিয়ালি মনে হচ্ছে যাকে আমার কোনো পরিশ্রম করতে হলো না। তো সেইটা একটা বড় আমার মনে হয়, এবং এটা কিন্তু আমাদেরকে অপারেট করা হচ্ছে। যদি আমরা কনসিয়াসলি না থামাই, তাহলে কিন্তু আমরা ওই দিনের কখন 6 ঘন্টা বেরিয়ে গেল আমরা বুঝতেও পারবো না। ট্রোলিং নিয়ে কি বক্তব্য তোমার আজকে থেকে? সব বিষয়, মানে ব্যক্তিগত বিষয়ের মধ্যে ঢুকে যাওয়া, যেহেতু সোশ্যাল মিডিয়াটা রয়েছে, তো সেই কারণে কোথাও হয়তো মানুষ আরও অনেকটা বেশি স্কোপ পেয়ে গেছে, মানে পাবলিক ফিগারদের জীবনে ঢুকে অনেক বেশি মন্তব্য করে। ফ্রাস্ট্রেশন এর পেছনে একটা বড় কারণ। যারা ধরো ট্রোল করছে তারা সত্যিই তো নিজের ব্যক্তিগত জীবনে তারা অসুখী। কেউ যদি সুখী হয় তাহলে সে কেন হঠাৎ অন্যদেরকে, যাকে তুমি চেনো না, মানে ছোটোবেলায় আমরা ঝগড়াঝাটি করতাম বা পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হতো, কারণ গায়ে গা থেকে থাকলে একটা ভালোবাসা, অভিমান, রাগ সবটা হয়। কিন্তু কখনো কি তুমি ছোটোবেলায় তোমার পাড়ায় শুনেছো যে 4টে পাড়া পরে কোনো বাড়ির সম্পর্কে তুমি প্রচণ্ড গালাগাল দিচ্ছ? সে তোমার তো দেখাই হয় না, তার সাথে আমার কেন গালাগাল দেবো? কিন্তু এখন যেটা প্রবলেম হয়ে গেছে, যাকে আমরা চিনি না, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাকেও আমি খারাপ কথা বলতে পারি খুব অনায়াসে, এবং ফেসলেস, মানে আমি একটা ফেক প্রোফাইল তৈরি করে বলতে পারি কথাটা। তো সেইটা কোথাও গিয়ে মানুষ ফ্রাস্ট্রেটেড, কিছু কিছু সময় একা। সবাই যে খুব ইচ্ছে করে করছে সেটা না, সবাই জানে না যে, মানে অনেকের মনে হচ্ছে যে অ্যাঙ্গারটা বার করতে পারলে এটা আরাম হবে, হয়তো একটা ইনিশিয়াল আরাম হচ্ছে, কিন্তু তারপর কিন্তু তারও মন খারাপ হচ্ছে, কারণ সেও তো নিজের কোথাও রাগটা এইভাবে বার করে। একদম আমার তো সেটাই মনে হয়। ইনফ্যাক্ট আমার মনে হয় যারা এরকম খারাপ কথা বলে তাদের মায়াই করা উচিত, কারণ তারা প্রচণ্ডই দুঃখী বলে তারা সোশ্যাল মিডিয়ায় এসে বেনামে খারাপ কথা বলছেন। যদি সৎ সাহস থাকতো, যদি সত্যি ধরো আমার কোনো কারুর কথা খুব খারাপ লেগেছে, আমার ধক থাকা চাই যে আমি লাইভে এসে বলবো যে আমার এই কথাটা খারাপ লেগেছে। তারা সত্যি কি কোনো পলিটিক্যাল বিষয়ে কথা বলতে পারছেন?
যেখানে বলার কথা সেটা বিষয়ে কথা বলতে পারছেন? বা আজকে কোনো সামাজিক অবক্ষয়ের কথা কি তারা বলছেন? তারা কারুর জামা কাপড় নিয়ে, কারুর চুল নিয়ে, কেউ মোটা কেন, কেউ রোগা কেন, এইটা নিয়ে বলছেন। এগুলো কিন্তু বৃহত্তর সমস্যা নয়। কারুর ব্যক্তিগত সে কীরকম দেখতে বা সে কি বলছে সেটা দিয়ে কিন্তু সমাজ একদিনে পাল্টানো যায় না। কিন্তু আমি বলছি যে বড় বড় যে বিষয়গুলো, আজকে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যে আমেরিকা তুলে নিয়ে গেছে সেই বিষয়ে কতজন এসে কমেন্ট করছেন, সেটা আমি মনে হয় আমার না ওটা কথা বলা সবসময় ভালো, সমালোচনা সবসময়তে ভালো। আমি যখন নান্দিকারে জয়েন করি তখন আমাকে বলা হয়েছিল যে একটা স্যার বলেছিলেন আমাদের একটা ক্লাস হয় যেখানে সবাই সবাইকে সমালোচনা করবে, কিন্তু পজিটিভ সমালোচনা, যেখানে তুমি তাকে কিছু তৈরি করার জন্য সমালোচনা করছো, মানে তাকে নষ্ট করে দেওয়ার জন্য নয়। যে সপ্তর্ষি তুমি যদি এই গলাটা প্র্যাকটিস করো তাহলে তুমি পরের স্কেলটায় গলাটা তুলতে পারবে। তো আমার মনে হয় তো সেরকম যদি কাজ হয় যে সত্যি আপনার অভিনয় ভালো লাগেনি এই কারণে ভালো লাগেনি, সেটা যদি বলা যায় ভালো। আচ্ছা, সেখান থেকে আসবো, এটা আমি একদম ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি, তোমাদের বৈবাহিক জীবনে কখনো সমস্যা হয়েছে কোনো রকম ট্রোলিংয়ের কারণে? কারণ আমার মনে হয় প্রত্যেকে আমরা ট্রোলিং ফেস করেছি, তোমাদের মধ্যে কখনো কোনো সমস্যা হয়েছে? কোনোদিনও সমস্যা হয়নি। আর প্রথম দিন থেকে আমি জানতাম সমস্যা হবে না। তার কারণ হচ্ছে দেখো, আমাদের দুজনের প্রতি যা অনুভূতি এবং আমাদের যে বন্ধুত্ব সেটার সম্পর্কে আমরা ক্লিয়ার ছিলাম। মানে আমরা কাউকে প্লিজ করার জন্য আজ অব্দি কোনোদিন কাজ করিনি। অনেক সময়তে হয়েছে সোহিনী কোনো জায়গায় গেছে যেখানে ও কোনো কাজ করেছে আমি কোনোদিনও যাইনি, আবার আমি কোনো কাজ করেছি যেখানে আমাদের দুজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে আমাদের কাজের জায়গাটা সম্পূর্ণ ব্যক্তিগত জায়গাটা আমাদের দুজনের একসাথে, কিন্তু কাজের জায়গায় সৈনী আমার থেকে অনেকটা সিনিয়র, ওর কাজের সার্কেলটা আলাদা, আমার কাজের সার্কেলটা আলাদা। কখনো কোথাও একসাথে ইনভাইট করলে আমরা গেছি, কিন্তু কখনো আমরা জ্ঞানত বা অজ্ঞানে এরমভাবে একে অপরের থেকে কোনো কি বলবো এমন কোনো সিচুয়েশন তৈরি হয়নি যেখানে মনে হতে পারে আমাদের দুজনের যে ও আমাকে জোর করে এখানে নিয়ে যাচ্ছে বা আমি ওকে জোর করেছি বলে নিয়ে যাওয়া। তার ফলে লোকেরা কি বললো আমি মনে করি না। এবং সত্যি কথা বলছি, প্রচুর মানুষ ভালো কথা বলেন, 4-5 জন যে খারাপ কথা বলেন সেই ভালো মানুষদের ভালো কথায় সেই খারাপ কথাগুলো ধুয়ে গেছে। তোমাদের রিলেশনের ট্রান্সপারেন্সিটার থেকে আমি কথাটা জিজ্ঞাসা করলাম যে এই যে বয়সের একটা ডিফারেন্স, সেটা নিয়েও কিছু মানুষ হয়তো কিছু বলেছে, কখনো একদম শুরুর দিকে এফেক্ট করতো? না ও আসলে করতো না। আমি তো সোহিনীকে বড় ছোট, ও আমাকে ছোট দেখেনি, আমি ওকে বড় দেখিনি। আমরা দুটো মানুষ যে দুজন মানুষের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, এবং সেই আকৃষ্ট হওয়ার মূলত যেটা কারণ ছিল আমাদের মনের একটা অসম্ভব মিল হয়েছিল। এবং আমাদের প্রচণ্ড আমার কথা বলতে ভালো লাগে, সোহিনীরও কথা বলতে ভালো লাগে, আমরা প্রচুর গল্প করেছিলাম। হ্যাঁ, হয় না কিছু কিছু সময় এটা কোনো এক্সপ্লেনেশন থাকে না যে কেন ম্যাচ করেছে বা কীভাবে ম্যাচ করেছে, জাস্ট করেছিল। তো আমাদের সেইভাবেই গল্প করতে করতে এত বছর কেটে গেছে এবং আরও সামনে জীবনটা কেটে যাবে, ফলে ভালোই আছি আমরা। সমস্ত ট্রোলিংকে দূর হাঁটাও, একদম পজিটিভ ভাবে থাকো। একটু ছবি হয় তোমার সিরিজ নিয়ে ফিরি, কোথায় শুটিং হয়েছে একটু যদি বল। আমাদের বেলগাছিয়া রাজবাড়িতে শুটিং হয়েছে, পুরোটাই রাজবাড়িকে কেন্দ্র করে। যে রাজবাড়ির পরিবারের মেয়ে সিজলা যে চরিত্রটি করছে, আমার চরিত্রটির নাম রব। তো আমার চরিত্রটি আসলে কি সেটা লাস্টে বোঝা যাবে, সেটা আমি রিভিল করছি না। তো এই বাড়িতে একটা বিষয় আমি রিসার্চ করতে যাই, সেই জায়গা থেকে আমার দুজনের বন্ধুত্ব হয় এবং একটা ঘটনা ঘটে, যে ঘটনাকে কেন্দ্র করে পুরো সিরিজটা আবর্তিত হয়েছে, যেখানে টাইপরাইটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জি বুলেট অ্যাপে আমাদের নতুন সিরিজ টাইপরাইটার আসবে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন, আপনারা দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা ট্রেলার চলে আসবে। তো একটু চোখ রাখুন ইউটিউবে এবং জি বুলেট অ্যাপে, আপনারা জানতে পারবেন। একদম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আড্ডা আমাদের শেষ করতেই হচ্ছে। এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।